বৃষ্টির রাতে হঠাৎ করেই পুলিশ খবর পায় একটি বাড়িতে 3টি ডেড বডি পাওয়া গেছে। পুলিশ সেখানে এসে তদন্ত করতে শুরু করে। অন্যদিকে ফরেন্সিক অফিসার অর্জুন সেও এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। অন্যদিকে একজন ব্ল্যাকমেইলার একের পর এক ব্ল্যাকমেইল করে চলছিল, কিন্তু এই ব্ল্যাকমেইলের শেষ কোথায় আর কেনই বা এই ব্ল্যাকমেইলার ব্ল্যাকমেইল করার পরে অদ্ভুত সব শর্ত দিয়ে যাচ্ছিল, এই সবকিছু শেষ কোথায় যে হয়েছিল সেই সবকিছু জানা যাবে আজকের গল্পে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তেলুগু সাসপেন্স মুভি 1111। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই আরিয়া এবং লাবণীকে দেখানো হয়, যারা ফটোশুট করছিল। আসলে কয়েকদিন পরেই তাদের বিয়ে ঠিক হয়েছে, আর এই জন্য তারা প্রি ওয়েডিং শুট করছিল। আর সেখানে দুজনকে খুবই খুশি দেখাচ্ছিল। আসলে তারা একে অপরকে ভালোবেসেছিল, আর এরপরেই পরিবারকে জানিয়েছে। পরিবারও তাদের সম্পর্কটা মেনে নিয়েছে, আর এই জন্যই তারা এত খুশি। কয়েকদিন পরেই আরিয়া চলে যায় তার এক দূরসম্পর্কের ছোট ভাই শিবার কাছে, আর বলে তার বাংলোর চাবিটা তার লাগবে। সে লাবণীকে সারপ্রাইজ দিতে চায়, আর কালকে লাবণীর বার্থডে, আর সেই উপলক্ষে সে লাবণীকে ছোটখাটো একটা সারপ্রাইজ দিতে চায়। শিবা বলে ঠিক আছে ভাইয়া, আমি ব্যবস্থা করছি। পরদিনই দেখা যায় আরিয়া চলে যায় লাবণীর কাছে এবং তাকে সেই বাংলোতে নিয়ে আসে, আর এরপরই তার বার্থডে হিসেবে খুব সুন্দর একটা সারপ্রাইজ দেয়। আর এতে লাবণী অনেক খুশি হয়ে যায়। আর এই যে তাকে কত ভালোবাসে এটা লাবণী আরও একবার বুঝে গেল, আর এই জন্য লাবণী প্রচণ্ড খুশি হয়। এরপরেই তখন তার একটু সময় কাটানোর পরেই যখন বার্থডে কেক কাটতে যাবে, ঠিক ওই সময়টাতে আরিয়ার ফোন থেকে তার মোবাইলে অর্থাৎ লাবণীর মোবাইলে কল আসে। এটা দেখে লাবণী একটু অবাক হয় আর বলে তুমি তো আমার সাথে, তাহলে তোমার ফোন থেকে আমার ফোনে কল আসছে কি করে? আরিয়া বলে হয়তো কোনোভাবে পকেট থেকে চাপ লেগে গেছে, বাদ দাও এসব। আরিয়া বলে আজকেই তোমার শেষ বার্থডে, আর এই বার্থডেটা আমি স্মরণীয় করে রাখতে চাইছিলাম। লাবণী বলে শেষ বার্থডে মানে? আরিয়া বলে আরে বিয়ের আগে শেষ বার্থডে, এরপরে তো তুমি বিবাহিত হয়ে যাবে। লাবণী বলে হ্যাঁ বুঝতে পেরেছি। আর এরপরেই তারা সেখানে রোমান্টিকভাবে কিছু সময় একসাথে কাটায়। আর ঠিক তখনই সেখানে 3জন লোক চলে আসে, যাদের মধ্যে একজন ছিল শিবা। লাবণী বুঝতে পারে না এরা এই সময় এখানে কি করছে। আরিয়াকে সে জিজ্ঞেস করে এরা এখানে কেন? তখনই আরিয়া বলে আমি তো তোমাকে বলেছিলামই, এটা তোমার জীবনের শেষ বার্থডে, যেটা তুমি ভালোভাবে সেলিব্রেট করতে পারবে। লাবণী সেটার মানে বুঝতে পারে না। আর ঠিক তখনই সেখানে আরিয়া সহ বাকি 3জন মিলে তারা লাবণীকে টর্চার করে, অর্থাৎ রেপ করে। আর এই ঘটনার পরে লাবণী একেবারেই আহত হয়ে পড়ে। এরপরে লাবণীকে গায়ের ডিকিতে রেখে তারা 4জন কোথাও যেতে শুরু করে। কিছু দূর যাবার পরে তারা দেখতে পায় রাস্তার মাঝে পুলিশ চেকপোস্ট রয়েছে, আর সেখানে সব গাড়িগুলো চেক করা হয়েছে। তারা ভয় পেয়ে যায়, ধীরে ধীরে সামনে যেতে শুরু করে। আর ঠিক তখনই পুলিশ তাদের বলে গাড়ি চেক করা হবে, গাড়ির ডিকি ওপেন করতে। তখনই তারা গাড়ি নিয়ে সেখান থেকে ফেরার হয়ে যায়, পালিয়ে যায়। পুলিশ পিছু করেও তাদের আর ধরতে পারে না। এরপরেই 3 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে এক রাতে পুলিশের কাছে খবর দেওয়া হয় একটি বাড়িতে 3টি ডেড বডি পড়ে রয়েছে, অর্থাৎ 3জন লোককে খুন করা হয়েছে। পুলিশ সাথে সাথে সেখানে চলে আসে। পুলিশ আসার পরেই দেখতে পায় একজনের ডেড বডি বাইরে পড়ে রয়েছে, বাকি 2জনের ভেতরে। পুলিশ সেখানে তদন্ত করতে শুরু করে, কিন্তু পুলিশ ক্রাইম সিন দেখার পরে সন্দেহ করছিল যে এখানে হয়তোবা 3জন একজন আরেকজনের সাথে মারামারি ধস্তাধস্তি করতে যেই খুন হয়েছে একে অপরের হাতে। ঠিক তখনই সেখানে ফরেন্সিক এক্সপার্ট অর্জুন চলে আসে। অর্জুন এই কেসটা ইনভেস্টিগেশনের দায়িত্ব পায়। সে পুরো ক্রাইম সিনটা ভালো করে দেখে, আর এরপরেই বলে তার কাছে মনে হচ্ছে না এই 3জন একে অপরের হাতে খুন হয়েছে। অর্জুনের কাছে মনে হচ্ছে কেউ তাদের 3জনকেই খুন করেছে, আর এরপরেই এখান থেকে ফেরার হয়েছে। ঠিক তখনই সেখানে অর্জুন নাবিয়াকে দেখতে পায়। আসলে নাবিয়া একজন পেইন্টার, আর এখানে সে একটি পেইন্টিং ডেলিভারি করতে এসেছিল। আর ঠিক তখনই তার চোখ পড়ে এই বাড়ির বারান্দায়, আর এই সময় সে লাশটা দেখতে পায়। আর নাবিয়াই প্রথম পুলিশকে খবর দিয়েছে, কিন্তু পুলিশ তাকে এখন যেতেই দিচ্ছে না, জিজ্ঞাসাবাদ করার জন্য আটকে রাখছে। নাবিয়া বলছে রাত অনেক হয়েছে, এখন তাকে যেতে হবে। অন্যদিকে নাবিয়াকে দেখার পরেই অর্জুন প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলে। আর যখন অর্জুন এই বিষয়টা দেখে তখন সে পুলিশ অফিসারদের বলে ওকে যেতে দিন, ও এই বিষয়ে কিছুই জানে না। পুলিশও অর্জুনের কথা মতো নাবিয়াকে সেখান থেকে চলে যেতে দেয়। এরপরে অর্জুন কথা বলে পুলিশ কমিশনারের সাথে, আর সে বলে তার মনে হয় এখানে তাদের মারতে গিয়ে সেই খুনিও আহত হয়েছে, যার ফলে খুনির রক্তের ছিটেফোঁটা আশেপাশে ছড়িয়ে রয়েছে। আর আমার মনে হচ্ছিল আহত অবস্থায় সে এখান থেকে পালিয়েছে, আর এতে করে সে বেশি দূর যেতে পারবে না, হয়তোবা আশেপাশের কোনো বাড়িতেই বা ক্লিনিকে আশ্রয় নিয়েছে, নয়তোবা রক্তক্ষরণের ফলে মাঝ রাস্তায়
হয়তোবা সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, খোঁজ নিন, তাহলেই পেয়ে যাবেন। পুলিশও সেই মোতাবেক কাজ করতে থাকে। এদিকে দেখা যায় অর্জুনকে সেই কেসটা নিয়ে আবার সে ইনভেস্টিগেশন করছিল, কিন্তু কিছুতেই সে নিজের কাজে মন দিতে পারছিল না, কারণ নাবিয়ার কথা তার বারবার মনে পড়ছিল। এর কয়েকদিন পরে অর্জুন এবং তার পুলিশ বন্ধু রকি একটি ক্যাফেতে বসে সেই কেসটা নিয়েই আলোচনা করছিল। ঠিক তখনই অর্জুন সেখানে নাবিয়াকে দেখতে পায়। নাবিয়াও সেখানে অর্জুনকে দেখে চিনতে পারে। এদিকে অর্জুন রকিকে আগে থেকেই বলেছিল যে সে নাবিয়াকে পছন্দ করে। এজন্য রকিও তাদের দুজনকে একটু স্পেস দিয়ে সে অন্যত্র চলে যায়। সেখানে নাবিয়া এবং অর্জুন বসে কথা বলতে থাকে। একটা সময় অর্জুন সেই কেসটা নিয়ে কথা বলছিল, আর কথা বলতে বলতে নাবিয়ার ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নেয়, যেহেতু নাবিয়া সেই কেসটার প্রথম সাক্ষী। অর্জুন নাবিয়াকে বলে, আপনিও আমার ফোন নাম্বারটা নিয়ে নিন, যেহেতু আপনি এই কেসের প্রথম সাক্ষী, তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। যদি কখনো আপনার মনে হয় যে আপনি আনসেফ, সাথে সাথে আমাকে কল করবেন। এরপরে অর্জুন চলে আসে পুলিশ কমিশনারের কাছে। অর্জুন সেই পুলিশ কমিশনারকে সেই কেসের ব্যাপারে কিছু প্রমাণ দেখাতে থাকে। তখনই পুলিশ কমিশনার বলে, গতকালকেই তারা সেই কেসের একজন আসামিকে ধরে ফেলেছে। অর্জুনের কথাই ঠিক, সে আহত ছিল এবং তাকে একটি হোস্টেল থেকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখন পুলিশ কমিশনার বলে, তোমার কি মনে হয় ৩টি খুন একজনই করেছে, নাকি এর সাথে আরও কেউ যুক্ত আছে? অর্জুন বলে, স্যার, কেসটা তো এখন আমি ঠিকঠাকভাবে এক্সামিনই করিনি। পুলিশ কমিশনার বলে, এটা তুমি কি বলছো? এই কেসটা এখন টপে রয়েছে, তিনটি মার্ডার একই বাড়িতে। মিডিয়া এই কেসটা নিয়ে হামলে পড়েছে। আমাদের যে করেই হোক জবাবদিহি করতে হবে। এছাড়া কোর্টেও চার্জশিট দাখিল করতে হবে। সেই চার্জশিট আমরা কি লিখব? অর্জুন বলে, সরি স্যার, আমি এখনই অফিসে যেয়ে কাজ শুরু করে দিচ্ছি। অর্জুন তার অফিসে আসার পরে সেই কেসটাই স্টাডি করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে নাবিয়া তাকে মেসেজ করে বসে, আর অর্জুনও তার সাথে সেই মেসেজে ব্যস্ত হয়ে পড়ে। কেসের কথা সে আবারও ভুলে যায়। আর এভাবেই মেসেজ থেকে কল, তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। আর দেখা যায় তাদের কথা চলতেই থাকে, একদিন ২ দিন, এভাবে কয়েকদিন। আর এরপরেই অর্জুন এবং নাবিয়া একে অপরের সাথে দেখাও করে। আর এভাবে কয়েকদিন চলতে থাকার পরে একদিন অর্জুন নাবিয়াকে বলে, আমি আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারছি না, সরাসরি বলছি, আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এটা শুনে একটু রেগে যায় নাবিয়া আর বলে, আমি একটু আগেই পুলিশ স্টেশন থেকে এসেছি, সেখানে পুলিশ অফিসার আমাকে বলেছে সেই কেসটা অনেক আগেই ক্লোজ হয়ে গেছে, কিন্তু এখনও সেই কেসের নাম করে আপনি আমাকে ফলো করছেন, আমার সাথে দেখা করছেন। অর্থাৎ এরই মধ্যে যতবার নাবিয়ার সাথে অর্জুন দেখা করেছে, সে বারবারই এই কেসের অজুহাত দিয়েছে। অর্জুন বলে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এই কেসের বাহানায় আমি তোমাকে বারবার ডেকেছি। আসলে আমি তোমাকে না দেখে থাকতেই পারছিলাম না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। কিন্তু নাবিয়া বলে, আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। নাবিয়া সেখান থেকে রেগে চলে যায়। নাবিয়া অর্জুনের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু এর ২ দিন পরেই যখন নাবিয়া কাজ করছিল, হঠাৎ করেই তার অর্জুনের কথা মনে পড়ে। সে নিজেকে একা ফিল করতে থাকে, কারণ এই কয়েকদিন ধরে অর্জুনের সাথে কথা বলা, মেসেজ করা, দেখা করা, এসব কিছু করতে করতে সে তার মনের অজান্তে সেও অর্জুনকে ভালোবেসে ফেলেছিল। আর এই জন্যই সাথে সাথে সে অর্জুনকে মেসেজ দেয়। এরপরে তারা আবারও দেখা করে, আর সেখানেই নাবিয়া তার মনের কথা অর্জুনকে বলে দেয়। অর্জুনও খুব খুশি হয়, সে তার ভালোবাসা গ্রহণ করে নেয়। তাদের ভালোবাসার জার্নি শুরু হয়ে যায়। কিন্তু তারা রিলেশনশিপে আসার পরে থেকেই অর্জুন কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, নাবিয়াকে একটুও সময় দিতে পারে না। যখনই সে নাবিয়ার সাথে সময় কাটাতে থাকে, ঠিক তখনই কোনো না কোনো কল চলে আসে, আর অর্জুন সেখানে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে অন্য কোনো কল আসলে অর্জুন তো নাবিয়াকে কল করতেই ভুলে যায়। এছাড়া যখন তারা দেখা করে, কোনো না কোনো কাজ চলেই আসে অর্জুনের। অর্জুন সেখানে নাবিয়াকে একা রেখেই চলে আসে, আর এতে নাবিয়া প্রচণ্ড বিরক্ত হয়ে ওঠে। আর অবশেষে সেপ্টেম্বর মাসের ১ তারিখে নাবিয়া অর্জুনকে তাদের বাসায় নিয়ে যায় তার পরিবারের সাথে দেখা করানোর জন্য। নাবিয়া অর্জুনকে তার পরিবারের সবার সাথে একে একে পরিচয় করিয়ে দিচ্ছিল। ঠিক তখনই আবারও একটা কাজের ফোন চলে আসে অর্জুনের, আর অর্জুন কথা বলতে বলতে বাইরে চলে আসে। দেখা যায় দীর্ঘ সময় অর্জুন সেই ফোনেই কথা বলছিল। অন্যদিকে নাবিয়া তার পরিবারের সবাইকে আজকে বাড়িতেই রেখেছিল তাদের কাজ বাদ দিয়ে, যাতে করে অর্জুনের সাথে তাদের মিট করাতে পারে, কিন্তু অর্জুন ব্যস্ত হয়ে পড়েছে। এতে নাবিয়া একটু লজ্জা পেয়ে যায়। অন্যদিকে নাবিয়ার ছোট বোন তো নাবিয়াকে বলেই বসে, তোমার বয়ফ্রেন্ড হয়তো তোমার চাইতে ফোনকে বেশি ভালোবাসে। এতে নাবিয়ার রাগটা আরও বেড়ে যায়, সে বাইরে চলে আসে আর অর্জুনকে সেখান থেকে চলে যেতে বলে। অর্জুন ফোন রেখে বলে, ঠিক আছে, আমি এখনই তোমার ফ্যামিলির সাথে যেয়ে দেখা করব। নাবিয়া বলে, তোমার দেখা করতে হবে না, আমি তাদের সবাইকে বাড়িতে রেখেছিলাম তোমার সাথে মিট করানোর জন্য, কিন্তু তুমি তাদেরকে বসিয়ে রেখে এখানে কথা বলছো। অর্জুন বলে, অনেক ইম্পর্টেন্ট একটা কেস ছিল, এই জন্যই কথা বলতে হয়েছে। নাবিয়া বলে, তুমি তোমার কাজ নিয়ে থাকো, আমার ফ্যামিলি তোমার অপেক্ষা করতে করতে তারা খেয়েও নিয়েছে। অর্জুন বলে, আমি এখনই ভিতরে যেয়ে সবাইকে সরি বলছি। নাবিয়া বলে, সেটার আর দরকার হবে না, তুমি চলে যাও।
নাবিয়া অর্জুনকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে থেকে অর্জুন নাবিয়ার সাথে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল, তাকে বারবার কল করে যাচ্ছিল, কিন্তু নাবিয়া তার ফোনটাই রিসিভ করছিল না। এটা নাবিয়ার বাবা মা বুঝতে পারে এবং তারা তার সাথে এসে কথা বলে। তারা নাবিয়াকে বোঝায় কোনো মানুষের ভেতরে শুধুমাত্র ভালো গুণ থাকতে পারে না, সবার ভেতরেই খারাপ ভালো দুটো মিলিয়েই রয়েছে। আর আমরা যখন কাউকে ভালোবাসবো, তার ভালো দিকটাকে যেমন ভালোবাসবো, খারাপ দিকটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে, মানিয়ে নিতে হবে। আর অর্জুনের কাজটাই এমন, সে সারাদিন ব্যস্ত থাকে। আর সে সারাদিন ব্যস্ত থাকে তার মানে এটা নয় সে তোমাকে ভালোবাসে না। এছাড়া ভালোবাসা দিয়ে সবসময় সবকিছু হয় না। সংসার করার জন্য টাকা পয়সাও দরকার, আর সেই জন্য কাজ তো অবশ্যই করতে হবে, বিশেষ করে একজন পুরুষ মানুষকে। তাই আমার মনে হয় তোমার অর্জুনের সাথে কথা বলা দরকার। নাবিয়া বলে, বাবা আমি তো বুঝতেই পারছি না, বিয়ের পরে যদি আমাদের সাথে এরকম ম্যাচ না হয় তখন কি হবে। নাবিয়ার বাবা বলে, যে কোনো ডিসিশন নেয়ার আগে আমার মনে হয় অর্জুনের সাথে তোমার খোলাখুলিভাবে একবার কথা বলা দরকার, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরেই নাবিয়া অর্জুনকে টেক্সট করে দেখা করতে বলে। আর এইবার আর তারা কোনো ক্যাফে শপে বা রেস্টুরেন্টে দেখা করে না, শহর থেকে দূরে নিরিবিলি একটা জায়গায় দেখা করে, যেখানে মোবাইলের সিগন্যাল পাওয়া খুবই টাফ হয়ে যাবে, যাতে করে নাবিয়ার কথার মধ্যে অর্জুনের কোনো ফোন না চলে আসে আর সে ব্যস্ত না হয়ে পড়ে। নাবিয়া বলে, আমি অনেক ভেবে দেখেছি, তুমি সবসময় তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আমাকে একটু সময়ও দিতে পারো না, তাহলে আমাদের মধ্যে এটা কিভাবে চলবে। অর্জুন বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কাজ আমাকে তো করতেই হবে, কিন্তু তারপরও তোমার প্রতি আমার ভালোবাসাটা এক বিন্দুও কমেনি। নাবিয়া বলে, তাহলে তো তোমাকে সেটা প্রমাণ করতে হবে। তুমি কি পারবে তোমার কাজ থেকে 10 দিন ছুটি নিয়ে আমার সাথে কাটাতে, এমন একটা জায়গায় যেখানে কোনো কাজ থাকবে না, ফোনের নেটওয়ার্ক থাকবে না, শুধু তুমি আর আমি। তোমাকে তো প্রমাণ করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো, আর তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আমি ব্রেকআপ করে নেব। অর্জুন বলে, ঠিক আছে, আমি রাজি। এরপরেই নাবিয়া তার বাবার সাথে দেখা করতে আসে এবং সেই ব্যাপারে পারমিশন চায় যে নাবিয়া এবং অর্জুন তারা দুজনে মিলে 10 দিনের জন্য ঘুরতে যাবে। নাবিয়ার বাবা বলে, তোমার লাইফের ডিসিশন, তাই আমি চাই তুমি ভেবে চিনতে বুঝে শুনে তারপর ডিসিশন নাও। এরপরে দেখা যায় নাবিয়া আর অর্জুন ঘুরতে যাচ্ছিল, আর এটা হচ্ছে বর্তমান সময়ের কথা, যেখানে তারা হিল স্টেশনে চলে যায়, যেখানে অর্জুন কোনো কাজই করে না, সারাক্ষণ নাবিয়ার সাথে থাকে। নাবিয়াও এই সময়টা অনেক বেশি উপভোগ করে, আর অবশেষে রাতের বেলা তারা ঘনিষ্ঠ হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। এরপরে অর্জুন নাবিয়াকে বলে, এবার তো তোমার বিশ্বাস হয়েছে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। নাবিয়া বলে, যদি তুমি এখান থেকে চলে যাবার পরে আবার বদলে যাও। অর্জুন বলে, এর থেকে চলো আমরা এখান থেকে যেই বিয়ে করে ফেলি, যাতে আমি বদলাতে না পারি। নাবিয়াও এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, সেও বিয়েতে রাজি হয়ে যায়। নাবিয়া সেখান থেকে আসার সময় অর্জুনকে বলে, এই খুশির খবরটা প্রথমে আমি আমার বাবা মাকে দেব। তারা এইভাবেই কথা বলতে বলতে আসছিল, কিন্তু হঠাৎ করেই নাবিয়ার মোবাইলে একটি মেসেজ চলে আসে, আর সেটা দেখার পরে নাবিয়া কাঁদতে শুরু করে। অর্জুন তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, কোনো দুঃসংবাদ পেয়েছে কিনা সে। তখনই নাবিয়া তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। অর্জুন কিছুই বুঝতে পারছিল না, সে শুধু জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। তখনই নাবিয়া অর্জুনকে সব কথা খুলে বলে, আসলে এই কয়েকদিন তারা যে হোটেলে ছিল আর সেখানে যে তারা অন্তরঙ্গ মুহূর্তগুলো কাটিয়েছে, সেগুলোরই কেউ ভিডিও ধারণ করে নাবিয়াকে পাঠিয়েছে। এটা শুনে অর্জুন হতবাক হয়ে যায়, কারণ অর্জুন এসবকে কিছুই জানত না। আর নাবিয়া ভেবেছিল হয়তো অর্জুনই সে ভিডিওটা করেছে এবং তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। অর্জুন তাকে বোঝায়, নাবিয়া আমি তোমাকে ভালোবাসি, আমি এটা কেন করব। আর এই কয়েকদিন আমি সবসময় তোমার সাথেই ছিলাম, সেখানে আমি মোবাইল ইউজই করিনি, তাহলে এটা আমি কখন করব। নাবিয়াও বুঝতে পারে। এরপরে অর্জুন তাকে বলে, তুমি বিশ্বাস করো, আমি ওকে যে করেই হোক খুঁজে বের করব, ওকে আমি ছাড়ব না। ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে অর্জুনের মোবাইলে কল আসে, আর সেই অপরিচিত ব্যক্তি অর্জুনকে বলতে শুরু করে, আপনাদের এই কয়েকদিনের অন্তরঙ্গ মুহূর্তগুলো আমি রেকর্ড করেছি লুকিয়ে। দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, আরিয়া, যে নিজের গার্লফ্রেন্ডকেই তার জন্মদিনের দিন রেপ করেছিল। আরিয়া অর্জুনকে বলতে থাকে, তোমরা যদি না চাও যে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে চলে আসুক এবং তোমরা সবার কাছে ভাইরাল হয়ে যাও, তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আমাকে 4 কোটি টাকা দিতে হবে। কথা শুনে হতবাক হয়ে যায় অর্জুন, আর বলে সে তাকে ছাড়বে না, যে করে হোক সে তাকে খুঁজে বের করেই ফেলবে। আরিয়া বলে, তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করবে, অন্যদিকে তুমি তোমার গার্লফ্রেন্ডের জীবনটাকেও রিস্কের মধ্যে নিয়ে যাবে। তাই আমার অ্যাডভাইস থাকবে, তুমি টাকাটা অ্যারেঞ্জ করে ফেলো, তুমি আমাকে খুঁজে পাবে না,
আমার কাজ যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ না পর্যন্ত আমি তোমার সামনে আসব না। অর্জুন ফোনটা রেখে দেয়। এরপরেই সে তার বন্ধু রকিকে কল করে আর সেই নাম্বারটাকে ট্র্যাক করতে বলে, সেই নাম্বারের অ্যাড্রেস খুঁজে বের করতে বলে। রকি তার কাজ করার পরে অর্জুন সাথে সাথে সেই অ্যাড্রেসে চলে যায়, কিন্তু সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। অর্জুন বৃদ্ধ লোকের কাছে আরিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সেই বৃদ্ধ লোক বলে এখানে এইরকম কেউ থাকে না, আর তার কাছে যে সিমটা রয়েছে সেটা 3 মাস আগেই হারিয়ে গিয়েছিল। অর্জুন বুঝতে পারে এই সিমের অ্যাড্রেস তাহলে কোনো কাজেই আসবে না, আর আরিয়া যে কলটা করেছিল সেটাও ইন্টারনেট থেকে কল করেছিল, যার ফলে কোনোভাবেই তার লোকেশনটাও ট্রেস করা যাচ্ছে না। অর্জুন বুঝতে পারে আরিয়ার কথা মতো তাকে অবশ্যই টাকা ম্যানেজ করতে হবে। অর্জুন নাবিয়ার সাথে দেখা করে সেই ব্যাপারটা খুলে বলে যে অ্যাড্রেসটা দিয়েছিল সেটাতে কাজ হয়নি, তাদেরকে টাকা ম্যানেজ করতে হবে। তখনই আরিয়া অর্জুনকে কল করে। আরিয়া অর্জুনকে আবার মনে করিয়ে দেয় 4 কোটি টাকার কথা। অর্জুন তখন বলে একদিনের মধ্যে 4 কোটি টাকা ম্যানেজ করা খুবই টাফ, তাকে যেন আরো কয়েকদিন সময় দেয়। আরিয়া তখন তাকে আবারও হুমকি দেয় আর বলে সে কি তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে না, সে কি চায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যাক? যদি না চায়, যে করে হোক সে যেন টাকা ম্যানেজ করে, সে 24 ঘন্টার বেশি তাকে দিতে পারবে না। এরপরে অর্জুন অনেক কষ্টে তার ফ্রেন্ডের থেকে কিছু টাকা ম্যানেজ করে নেয়। অর্জুন দেখা যায় টোটাল 2 কোটি টাকা অ্যারেঞ্জ করতে পারে। এর কিছুক্ষণ পরে আবারও আরিয়া কল করে অর্জুনকে। অর্জুন তাকে বলে 2 কোটি টাকা ম্যানেজ করতে পেরেছে, তাকে আর একটু সময় দেওয়ার জন্য। আরিয়া বলে তার হাতে সময় নেই, তারা যদি 24 ঘন্টার মধ্যে টাকা অ্যারেঞ্জ না করে তাহলে দুজনকেই সে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি বানিয়ে দেবে। আরিয়া আরও বলে আমি যদি তোমাকে বেশি সময় দেই তাহলে তুমি আমাকে ফাইন্ড আউট করে ফেলবে। আমি তোমাকে চিনি অর্জুন, 3 মাস আগে থেকেই চিনি। তুমি আমাকে একটা গিফট দিয়েছিলে আর সেটার জন্য রিটার্ন গিফট আমি তোমাকে দেব, আর এটাই তো নিয়ম, তাই না? অর্জুন ভাবতে থাকে সে তাকে 3 মাস ধরে ফলো করছে, কিন্তু এই লোকটা কে? তখন এই নাবিয়া আরিয়াকে বলে তারা কোনোভাবেই এত টাকা একদিনের মধ্যে ম্যানেজ করতে পারবে না, তার হাতে কি দ্বিতীয় কোনো অপশন আছে নাকি? আরিয়া কিছুক্ষণ ভাবার পরে বলে ঠিক আছে, সেই 2 কোটি টাকা সহ তোমার সুন্দরী গার্লফ্রেন্ডকে আমার কাছে পাঠিয়ে দাও। আর এটার মানে যে কি সেটা অর্জুন এবং নাবিয়া দুজনেই বুঝতে পেরে যায়। অর্জুন প্রচণ্ড রেগে যায় আর তাকে গালাগালি করতে শুরু করে। তখনই আরিয়া বলে তুমি শান্ত হও, আমি কি করেছি? তোমার গার্লফ্রেন্ড বলেছে দ্বিতীয় অপশন দেওয়ার জন্য, আর আমি সেটাই করেছি। যদি তুমি নাবিয়াকে আমার কাছে পাঠাতে না চাও তাহলে 4 কোটি টাকা আমাকে দাও, আর যদি টাকা ম্যানেজ করতে না পারো তাহলে 2 কোটি টাকা এবং নাবিয়াকে আমার কাছে পাঠাও, আর তোমাদের সেই ভিডিওটা নিয়ে যাও। নাবিয়া কাঁদতে থাকে আর একটা সময় নাবিয়া বলে সে রাজি, কিন্তু অর্জুন কোনোভাবেই এতে রাজি ছিল না। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। নাবিয়া বলে লাইফটা আমার, আর ভিডিওটা ভাইরাল হলে আমারই সব থেকে বেশি বদনাম হবে, তাই আমি সেখানে যাব, আমাকেই আমার জীবন রক্ষা করতে হবে। অর্জুন এতে রেগে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই দেখা যায় নাবিয়ার কাছে একটি লোক পাঠায়, আর নাবিয়াও সেই লোকের সাথে 2 কোটি টাকা নিয়ে চলে যায় আরিয়ার কাছে। সেই লোকটা নাবিয়াকে একটি বাংলোতে নিয়ে যায়। আরিয়া সেই টাকাটা রেখে নাবিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। নাবিয়া তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আরিয়া কোনো কথা না শুনে তাকে জোর করার চেষ্টা করছিল। ঠিক ওই সময়টাতে সেখানে অর্জুন চলে আসে আর আরিয়াকে মারধর করতে শুরু করে। আসলে তারা যখন বুঝতে পারছিল আরিয়া কোনোভাবেই মানবে না, তখনই তারা এই ফাঁদটা পাতে। নাবিয়া দ্বিতীয় অপশন চায়, আর আরিয়া ও লোভের বশে নাবিয়াকে তার কাছে আসতে অনুমতি দেয়। আর এটারই সুযোগ নিয়েছে অর্জুন এবং নাবিয়া, অর্থাৎ এটা তাদের পুরো একটা প্ল্যান ছিল। নাবিয়া যখন সেই লোকটার সাথে গাড়িতে আসছিল, অর্জুন সেই টাকার ব্যাগে রাখা ট্র্যাকার ফলো করে সেখানে চলে আসে। এরপরেই সে আরিয়াকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। দুজনের মধ্যে ফাইট হয়, ধস্তাধস্তি হয়, কিন্তু একটা সময় ঘটনাক্রমে অর্জুনের হাতে খুন হয়ে যায় সে আরিয়া। এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় অর্জুন আর নাবিয়া। অর্জুন বলে আমরা এখানে এসেছিলাম এভিডেন্স নেয়ার জন্য, কিন্তু এখানে আমার হাতে খুন হয়ে গেল। নাবিয়াও প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে বুঝতে পারছিল না কি করবে। অর্জুন তখন নাবিয়াকে শান্ত করে বলে তুমি টেনশন করো না, প্রমাণ কিভাবে জোগাড় করতে হয় সেটা আমি জানি, তাই প্রমাণ কিভাবে লোপাট করতে হয় সেটাও আমি জানি। এরপরে অর্জুন সেই ক্রাইম সিনটাকে এমনভাবে সাজায় যেন কোনোভাবেই বোঝা না যায় যে এখানে তারা দুজন এসেছিল আর এর সাথে তারা দুজন জড়িত রয়েছে। আর এরপরেই অর্জুনের মোবাইল আর ল্যাপটপ নিয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছু দূর আসার পরেই নাবিয়া অনেক বেশি নার্ভাস হয়ে যায়। অর্জুন তাকে বোঝায়। নাবিয়া বলে এখন আমাদের কি হবে, আমরা একটা খুন করে ফেলেছি। অর্জুন বলে তুমি এটা নিয়ে একদম ভেবো না, আমি ম্যানেজ করে নেব। এছাড়া ও একটা ক্রিমিনাল ছিল, ও আমাদের ব্ল্যাকমেল করছিল। পুলিশ যদি এটা জানতে পারতো তাহলে ও এমনিতেই সারা জীবন জেলে থাকতো, আর আমরা একজন ক্রিমিনালকে মেরে কোনো অপরাধ করিনি। এছাড়া পুরো বিষয়টা আমি দেখে নেব, তুমি একদম টেনশন করো না। আর এভাবেই সে নাবিয়াকে শান্ত করে। কিছুক্ষণ পরে অর্জুনের কাছে অপরিচিত এক নাম্বার থেকে কল আসে। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে অর্জুনকে বলা হয় আপনি আপনার কাজটা খুবই ভালোভাবে করেছেন, নিখুঁতভাবে। অর্জুন বলে কিসের কাজ?
আর আপনি কে? তখনই সেই লোকটা বলে, আই উইটনেস। একটু আগে আপনি যে খুনটা করে প্রমাণ লোপাট করেছেন সেটারই আই উইটনেস আমি। অর্জুন বলে, আপনি যা তা কেন বলছেন? আমি আপনাকে চিনি না, আর আমি কোনো খুন করিনি। তখনই সেই লোকটা প্রমাণ করার জন্য একটা ভিডিও পাঠায়, যে ভিডিওতে দেখা যাচ্ছিল নাভিয়া আর অর্জুন তাদের সামনেই পড়ে আছে আরিয়ার লাশ, আর তারা সেটা গুম করার চেষ্টা করছে, প্রমাণ লোপাটের চেষ্টা করছে। তারা দুজন একেবারেই ভেঙে পড়ে, ভাবতে থাকে তাদের ভাগ্যটাই খারাপ। একজন ব্ল্যাকমেলারের কাছ থেকে কোনোভাবে পার পাওয়ার পরে এখন আরও একজন ব্ল্যাকমেল করছে। তখনই অর্জুন তাকে বলে, কি চাও? সেই লোকটা বলে, কি চাই সেটা পরে বলবো, আগে পাশে কোনো একটা হোটেলে যে তোমরা একটু রেস্ট নাও, আমি পরে আবারও তোমাদের কল করব। তারা বাধ্য হয়ে বাড়ি না ফিরে পাশেরই একটা হোটেলে চলে আসে। সেখানে আসার পরে নাভিয়া আবারও মন খারাপ করে বসে থাকে। সে একেবারেই ভেঙে পড়েছিল। নাভিয়া বলছিল সে কখনো স্বপ্নেও কল্পনা করেনি যে তার জীবনে এমন কোনো দিন আসবে। অর্জুন তাকে বোঝায় যে এটা আমাদের জীবন, এটা আমরা কখনোই প্রেডিক্ট করতে পারি না কখন কি হবে। জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকবেই, তুমি টেনশন করো না, তুমি শুধু ধৈর্য ধরো। আমি এর আগেটা যেভাবে ম্যানেজ করেছি এটাও কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলবো। কিছুক্ষণ পরে আবারও সেই অপরিচিত লোকটা অর্জুনকে কল করে। ঠিক তখনই দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, আরিয়া। কিন্তু অর্জুন তো আরিয়াকে মেরে ফেলেছিল, তাহলে আরিয়া আবার বেঁচে ফিরল কি করে সেটা একটু পরেই জানা যাবে। যাই হোক, আরিয়া সেখানে অর্জুনকে বলে, তোমার কাজে আমি খুবই খুশি, তুমি তোমার কাজটা খুবই নিখুঁতভাবে করতে পারো। তুমি একটা প্রবলেম থেকে বের হওয়ার জন্য একটা খুন করেছ, আমারও কিছু প্রবলেম রয়েছে, তুমি সেটা সমাধান করে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। কিন্তু অর্জুন বুঝতে পারে আরিয়া তাকে দিয়ে কি করাতে চাইছে, আর এই জন্য সে সরাসরি না করে দেয়। এরপরে আরিয়া তাকে হুমকি দিতে থাকে আর বলে, তোমার হাতে কোনো অপশন নেই, তোমাকে কাজটা করতেই হবে। তুমি হয়তো ভিডিওটা দেখেছ, সেই ভিডিওতে প্রমাণ লোপাট করার যে বিষয়টা রয়েছে, মার্ডারের যে বিষয়টা রয়েছে, সেখানে তুমি একা নেই, তোমার গার্লফ্রেন্ড নাভিয়াও রয়েছে। আর তুমি যদি তাকে ভালোবাসো তাহলে অবশ্যই তোমাকে এই কাজটা করতে হবে। অর্জুনও বুঝতে পারে তার হাতে আর কোনো পথ খোলা নেই, তাই সে রাজি হয়ে যায়। তখনই আরিয়া তাকে বলে, কিছুক্ষণ পরে তোমার গার্লফ্রেন্ডকে পিক আপ করার জন্য একজন লোক আসবে, তোমাকে তাকেই মেরে ফেলতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যায় নাভিয়াকে পিক আপ করার জন্য একজন লোক চলে আসে। নাভিয়াও তার সাথে গাড়িতে উঠে বসে। কিছুক্ষণ পরেই আরিয়া সেই লোকটাকে কল করে। আরিয়া ভারতকে বলে, তুমি কি নাভিয়াকে পিক আপ করেছ? ভারত বলে, হ্যাঁ, আমি এখনই চলে আসছি। কিন্তু যাবার পরেই সেই ভারতের মতিগতি পাল্টে যায়। সে ভাবে আরিয়ার কাছে মেয়েটিকে নিয়ে যাওয়ার পরে সেই তো প্রথমে ভোগ করবে, তার আগে আমি এনজয় করে নেই। এজন্য সে অন্য রোড দিয়ে যাবার চেষ্টা করে। ভারত নাভিয়াকে বলে, চলো আগে আমরা দুজন প্রাইভেট টাইম স্পেন্ড করব। আর এতে নাভিয়া অনেক ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় নাভিয়া আসলে লুকিয়ে অর্জুনের সাথে তার লাইভ লোকেশন শেয়ার করেছিল এবং কলেও ছিল। অর্জুন যখন সেই কথাটা শুনতে পায়, সে সাথে সাথে নাভিয়াকে উদ্ধার করার জন্য আসতে থাকে। আসলে নাভিয়া আর অর্জুনের প্ল্যান ছিল আগের মতোই, যে ভারত নাভিয়াকে সেই লোকটার কাছে নিয়ে যাবে, ব্ল্যাকমেলারের কাছে। আর এরপরে অর্জুনও সেখানে যাবে, তারপরে সেই লোকটার সাথে যা করার করবে। কিন্তু এখানে ভারত তার প্ল্যানে চেঞ্জ করে, আর এই জন্য অর্জুন সাথে সাথে সেখানে চলে আসতে শুরু করে। অন্যদিকে ভারত বুঝে যায় যে নাভিয়া আসলে লাইভ লোকেশন শেয়ার করেছিল এবং ফোনেও ছিল। এই জন্য সে রেগে গিয়ে ফোনটা ছিনিয়ে নেয় আর সেটা বন্ধ করে দেয়। আর এরপরেই সে অন্য রোড দিয়ে যেতে শুরু করে। অর্জুন দেখা যায় নাভিয়ার ফোনের লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানে চলে আসে, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। এছাড়া সেখানে দুটো রাস্তা ছিল। অর্জুন বুঝতে পারে না কোথায় দিয়ে যাবে। ঠিক তখনই সে দেখতে পায় একটি রাস্তা দিয়ে টায়ার মার্ক ছিল, আর সেটা খুবই ফ্রেশ। এছাড়া সে ম্যাপে দেখতে পায় এই রোড দিয়ে একটু সামনে গেলেই একটি রিসোর্ট রয়েছে। অর্জুন বুঝতে পারে হয়তোবা ভারত নাভিয়াকে এখানেই নিয়ে গেছে। সেও দ্রুত সেখানে যেতে শুরু করে। এদিকে ভারত নাভিয়াকে একটি রিসোর্টে নিয়ে এসে সে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছিল। সময় মতো সেখানে অর্জুন চলে আসে, আর আগেরবারের মতো সে ভারতকেও মারধর করে সেখানে মেরেই ফেলে। আর সেই ব্ল্যাকমেলারের কথা মতো, অর্থাৎ আরিয়ার কথা মতো, সে ভারতের লাশটা গুম করে ফেলে, সেখানে সব প্রমাণ লোপাট করে ফেলে, আর লাশটা তাদের সাথে নিয়ে যায় আর নির্জন একটা জায়গায় সেটা ফেলে দেয়। এরপরে তারা আবার অন্য একটা রিসোর্টে ওঠে। এরপরেই দেখা যায় অর্জুনকে কল করে পুলিশ কমিশনার আর বলে, আমি জানি তুমি ছুটিতে রয়েছ, কিন্তু একটা এমার্জেন্সির জন্য তোমাকে কল করতে হয়েছে। তুমি যে এরিয়াতে এখন রয়েছ সেখানে একটা ক্রাইম হয়েছে, তোমাকে সেই ক্রাইম স্পটে যেতে হবে আর প্রমাণ একত্র করতে হবে। তোমাকে বেশি কিছু করতে হবে না, কারণ এই কেসটার দায়িত্ব পড়েছে সিআই সুন্দরের উপরে, আর তার কেস সলভের ট্র্যাক রেকর্ড 100%। সে যে কেস একবার হাতে নেয় সেটা কখনো আনসলভ থাকে না, তাই তোমার টেনশন করতে হবে না। অর্জুন একটু ভয় পেয়ে যায় আর এরপরে বলে, স্যার আমি এটা কি করে করব, আমি তো এখন ছুটিতে রয়েছি। পুলিশ কমিশনার বলে, হ্যাঁ আমি সেটা জানি, কিন্তু এটা একটা এমার্জেন্সি, আর এই জন্যই আমি তোমাকে অর্ডার দিচ্ছি। অবশেষে বাধ্য হয়ে অর্জুন রাজি হয়। অর্জুন ক্রাইম সিনে চলে যায়।
আসলে তারা যেখানে ভারতের ডেড বডিটা ফেলেছিল সেটাই কিছুক্ষণ পরে কয়েকজন লোক দেখে ফেলেছে আর পুলিশকে খবর দিয়েছে। অর্জুন যে সুরেন্দরের সাথে কথা বলে, সুরেন্দর বলে ডেড বডি দেখে মনে হচ্ছে সে কারোর সাথে ধস্তাধস্তি করেছে আর এরপরেই তাকে খুন করা হয়েছে। এছাড়া খুনটা এখানে করা হয়নি, কারণ এখানে আশেপাশে কোথাও কোনো এভিডেন্স নেই। হয়তো অন্য কোথাও খুন করে তাকে এখানে এনে ফেলে রাখা হয়েছে। টায়ার মার্ক পেলাম, আর সেই টায়ার মার্কটা যেখান থেকে এসেছে সেই দিক দিয়ে একটি ভিলা বা রিসোর্ট রয়েছে। আমার মনে হয় সেখান থেকেই মার্ডারটা করা হয়েছে। অর্জুন একটু ভয় পেয়ে যায়, কারণ সুরেন্দর শুধুমাত্র ডেড বডিটার দেখেই অনেক কিছু সলভ করে ফেলেছিল। যাই হোক, সুরেন্দর এবং অর্জুন সেই রিসোর্টে চলে যায়। সেখানে যাওয়ার পরে অর্জুন ক্রাইম সিনটা দেখে, আর যেহেতু সেই ভারতকে খুন করেছিল তাই সেই রকমভাবেই বর্ণনা করতে থাকে যে কিভাবে ভারতকে মারা হয়েছে। সুরেন্দর পুরো ঘটনা শোনার পরে অর্জুনের প্রশংসা করতে থাকে আর বলে, পুলিশ কমিশনার তোমার ব্যাপারে মিথ্যে বলেনি, তুমি খুবই ইন্টেলিজেন্ট। কিন্তু এদিকে দেখা যায় অর্জুন ঘটনাটাকে এমনভাবে বলেছিল যাতে সে ফেসে না যায়। এরপরে অর্জুন আবার ফিরে আসে নাবিয়ার কাছে, আর সে নাবিয়াকে বলে সে সবকিছু ম্যানেজ করে এসেছে, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর কিছুক্ষণ পরেই আরিয়া আবারও অর্জুনকে কল করে আর বলে, তুমি তোমার প্রথম কাজটা খুব ভালোভাবে করেছো, এখন তোমাকে আরও একটা কাজ করতে হবে, অর্থাৎ আরও একটা মার্ডার। এটা শুনে প্রচন্ড রেগে যায় অর্জুন আর বলে, আমি আর তোমার কথা মতো একটা কাজও করব না, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, আমি নিজে পুলিশ কমিশনারের কাছে যে সারেন্ডার করব। আরিয়া অর্জুনকে বলে, আরে শান্ত হও, তুমি হয়তোবা পুলিশের কাছে যে সারেন্ডার করবে আর দোষটা নিজের কাঁধে নেবে যে তুমিই খুনটা করেছো, কিন্তু আমি এই ভিডিওটা পুলিশকে দিয়ে দেব, আর যেখানে দেখা যাবে সেই খুনের সাথে তোমার প্রেমিকা নাবিয়াও জড়িত, তাহলে ওর কি হবে? এরপরে কি তোমরা দুজনে একসাথে জেলে যাবে আর সেখানে নিজেদের বিয়েটা সেরে নেবে? আরিয়া বলে, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, আমি তোমাকে শেষ আরও একটা কাজ দেব, এই খুনটা করলেই আমি তোমাদের ভিডিওটা তোমাদের দিয়ে দেব। অর্জুনও অবশেষে নাবিয়ার কথা ভেবে খুনটা করতে রাজি হয়ে যায়। আরিয়া তাকে বলে, কাকে খুন করতে হবে, কোথায় করতে হবে আমি তোমাকে সবকিছু জানিয়ে দেব, কিন্তু এবার ওকে কিভাবে মারতে হবে সেটা আমি তোমাকে বলবো। ওকে তোমার ড্রাগসের ওভারডোজ দিয়ে মারতে হবে। এরপরেই দেখা যায় আরিয়ার আরও একজন বন্ধু আরিয়াকে কল করে, তুই শুনেছিস ভারতকে কেউ মেরে দিয়েছে? আরিয়া বলে, হ্যাঁ, একটু আগে আমি নিউজে দেখলাম। তুই চিন্তা করিস না, আমি খুঁজে বের করে ফেলবো ভারতকে কে খুন করেছে। এরপরেই দেখা যায় রাতে একটা ক্লাবের ভেতরে আরিয়ার দুই বন্ধু একসাথে বসে মদ খাচ্ছিল। সেখানেই চলে আসে অর্জুন। ঠিক তখনই সেখান থেকে একজন তার গার্লফ্রেন্ডের কল পেয়ে চলে যায়, বাকি থাকে অন্য একজন। অর্জুন সেখানে এসে আরিয়াকে কল করে যে কাকে খুন করতে হবে, কারণ অর্জুন তখনও জানতো না যে কাকে সে খুন করবে। আরিয়া তার হোয়াটসঅ্যাপে তার ফটো পাঠিয়ে দেয়। অর্জুন সেই লোকটাকে ফলো করে। দেখা যায় সেই লোকটা কিছুক্ষণ পরে ড্রিঙ্কস করে সেখান থেকে বের হয়ে পড়ে। অর্জুন তাকে ফলো করে, কিন্তু একটা সময় হারিয়ে যায়। অর্জুন দেখেছিল সে একটা হোটেলে উঠেছে, এজন্য অর্জুনও তার পিছু পিছু সেখানে চলে আসে আর তাকে খুঁজে না পেয়ে প্রত্যেকটা রুম সার্চ করতে থাকে। আর অবশেষে একটা সময় অর্জুন তাকে খুঁজেও পেয়ে যায়। লোকটা মাতাল ছিল, কিন্তু তারপরেও অর্জুন যখন তাকে ইনজেকশন পুশ করতে যাবে সে ধস্তাধস্তি করে অর্জুনের সাথে। কিন্তু অর্জুন একটা সময় সেই লোকটাকে ইনজেকশন দেয় এবং ড্রাগসের ওভারডোজ দিয়ে সেখানেই মেরে ফেলে। আর এরপরে সব এভিডেন্স লোপাট করে সেখান থেকে চলে আসে। পরদিন সকালবেলাতেই দেখা যায় সেই লোকটার মৃত্যুর খবর চারপাশে চানাচানি হয়ে যায়। পুলিশ চলে আসে, অর্থাৎ এসআই সুরেন্দর এই কেসটাও ইনভেস্টিগেশন করতে শুরু করে। দেখা যায় সেখানে আরিয়ার সেই বন্ধুটিও ছিল যে গতকাল রাতে এই লোকটার সাথে বসে মদ খাচ্ছিল। তনুজ পুলিশকে বলে, গতকাল রাতে আমি ওর সাথেই ছিলাম, আমি সেখান থেকে চলে এসেছিলাম, ও আমাকে বলেছিল এখন ও ওর রুমে যেয়ে ড্রাগস নেবে, কিন্তু আমার এটা মনে হয় না যে ড্রাগসের ওভারডোজ ও নিয়ে নেবে, কারণ ও এটা অনেকদিন ধরে ইউজ করছিল, তাই ও জানে যে ওর বডি কতটা নিতে পারবে। আমার মনে হয় ওকে মার্ডার করা হয়েছে। এরপরে সুরেন্দর কল করে অর্জুনকে আর ক্রাইম সিনে আসতে বলে। অর্জুনও সেখানে চলে আসে আর এরপরে আবারও ক্রাইম সিনটা বর্ণনা করতে থাকে। আর এরপরে তারা দুজন মিলে সেই হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে। সেখানে সবগুলো ফুটেজেই খুনিকে অর্থাৎ অর্জুনকে দেখা যাচ্ছিল, কিন্তু অর্জুন গতকাল রাতেই এটা ধারণা করতে পেরেছিল আর এই জন্য সে আগে থেকেই সতর্ক ছিল। খুব সতর্কতার সাথে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরার থেকে নিজের মুখটা আড়াল করেছিল, যার ফলে দেখা যাচ্ছিল না যে সেখানে কে এসেছিল। এরপরেই অর্জুন আবারও নাবিয়ার কাছে ফিরে আসে এবং তারা সেই রিসোর্টটা থেকে অন্য একটি হোটেলে উঠে আসে আর ভাবতে থাকে এরপরে সেই লোকটা অর্থাৎ সেই ব্ল্যাকমেলার যাই করুক না কেন অর্জুন তার আর কোনো কথা শুনবে না, কারণ তারা একটা গোলকধাঁধায় ফেসে যাচ্ছে দিনে দিনে। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরে আরিয়া তাদের হোটেল নাম্বারে কল করে। অর্জুন অবাক হয়ে যায়, অর্জুন আর নাবিয়া যে এই হোটেলে আছে সেটা এই ব্ল্যাকমেলার কি করে জানলো? তাহলে কি সেই ব্ল্যাকমেলার তাদের ফলো করছে? অর্জুন তো তার ফোনটা বন্ধ করে রেখেছিল। আরিয়া তার কথা রাখে
এরপরে অর্জুনকে আর কোনো মার্ডার করতে বলে না, বরং সে বলে আমি তোমাকে একটা লোকেশন পাঠাচ্ছি, সেই লোকেশনে এসে তুমি তোমাদের ভিডিওটা নিয়ে যেও। এরপরেই অর্জুনের সন্দেহ হতে থাকে যে এই লোকটা ব্ল্যাকমেল করে টাকার পরিবর্তে তাকে দিয়ে খুন কেন করাচ্ছে, এই ব্ল্যাকমেলারের মোটিভ কি, আর সে কি করে জানলো যে আমরা সেখানে আরিয়ার সাথে দেখা করতে যাব? তাহলে কি সেখানে সে আগে থেকে উপস্থিত ছিল? সে কি আরিয়ার কোনো পার্টনার নাকি অন্য কেউ? এভাবে অর্জুন সেখানে তার ইনভেস্টিগেশন চালাতে থাকে। যে করেই হোক এই ব্ল্যাকমেলারকে ধরতে হবে। তখনই অর্জুন প্রত্যেকটা ক্রাইম সিনের ফটোগুলো ভালো করে দেখে। কিছুক্ষণ পরেই অর্জুন একটা বিষয় লক্ষ্য করে, যে কয়েকজন মার্ডার হয়েছে তাদের প্রত্যেকের হাতে আলাদা এক ধরনের ট্যাটু রয়েছে, প্রত্যেকের ট্যাটুটা একই রকম। আর ঠিক তখনই অর্জুনের মনে পড়ে সেই দিন বারে অর্জুন যাকে মার্ডার করতে গিয়েছিল তার সাথে আরও একজন রয়েছিল, তনুজ, সেই লোকটার বন্ধু, আর তার হাতেও ঠিক একই রকম ট্যাটু রয়েছে। হয়তোবা সেই ব্ল্যাকমেলার এই লোকটাকেও মার্ডার করতে চাইবে। তার মানে অর্জুন যদি সেই তনুজকে ফলো করে নিশ্চয়ই সেই ব্ল্যাকমেলারের সন্ধান সে পাবে। সেই ব্ল্যাকমেলার হয়তোবা তনুজকেও মারতে আসবে। তখনই অর্জুন একটা প্ল্যান করে, সে আবারও সেই ব্ল্যাকমেলার অর্থাৎ আরিয়াকে কল করে আর বলে আমি জানি তুমি সেই লোকটার বন্ধু তনুজকেও খুন করবে, আমি তোমার হয়ে এই কাজটা করে দিতে পারি, কিন্তু তোমাকেও আমার একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে তনুজের হাত দিয়েই আমাদের সেই ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দিতে হবে। আরিয়া এতে রাজি হয়ে যায়। আসলে অর্জুনের প্ল্যানটা ছিল সে তনুজকে ফলো করবে, আর তনুজ যখনই সেই ভিডিওটা নেয়ার জন্য সেই ব্ল্যাকমেলারের কাছে চলে যাবে ঠিক ওই সময়টাতে অর্জুন তাকে অ্যারেস্ট করে ফেলবে। তনুজ দেখা যায় আরিয়ার বাংলোতে চলে আসে সেই ভিডিওটা নেয়ার জন্য, কিন্তু দেখা যায় সেখানে তনুজ আরিয়ার নাম ধরে ডাকার পরিবর্তে সুরিয়া বলে ডাকতে থাকে। এরপরে সুরিয়াকে কোথাও না পেয়ে সে সুরিয়াকে কল করে আর বলে আমি খুঁজে পেয়ে গেছি আমাদের বন্ধুদের কে খুন করছে, তুমি এখনই আমার সাথে এসে দেখা করো। ঠিক তখনই তনুজ সেখানে যে ফ্রিজ খোলে, আর সেই ফ্রিজ খুলতেই সে হতবাক হয়ে যায়, কারণ ফ্রিজের ভেতরে ডেড বডি ছিল, আরিয়ার ডেড বডি। অর্থাৎ অর্জুন সেই দিন সেই লোকটাকে সত্যি মেরে ফেলেছিল, আর যে লোকটা এখন ব্ল্যাকমেল করছে আর সেই ডেড বডি, দুজনের চেহারা হুবহু একই রকম। আর সে এই বিষয়টা দেখার পরেই অর্জুনকে ব্ল্যাকমেল করছিল। তনুজ বলতে থাকে সুরিয়ার ডেড বডি যদি এখানে থাকে তাহলে আমার সাথে ফোনে কে কথা বলল। এরপরেই তনুজ ভয় পেয়ে যায়, সাথে সাথে পুলিশকে কল করে আর বলে আমার বন্ধুদেরকে খুন করছে সেটা আমি খুঁজে পেয়ে গেছি, আমার সাথে এসে দেখা করুন। এদিকে সেই সুরিয়া আগে থেকেই অর্জুনকে তনুজের লোকেশন দিয়ে দিয়েছিল। অর্জুন যখন তনুজকে খোঁজার জন্য অর্থাৎ মেরে ফেলার জন্য সেখানে আসে, তনুজ উল্টো অর্জুনের উপরে হামলা করে বসে। লম্বা সময় ধরে দুজনের মধ্যে ফাইট চলে, আর অবশেষে অর্জুন তনুজকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। ঠিক তখনই ঘটনাস্থলে চলে আসে সিআই সুরেন্দর। তনুজ তাকে দেখার সাথে সাথে বলে স্যার, এই লোকটাই আমার বন্ধুদের মেরে ফেলছে। তখনই সুরেন্দর বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, অর্জুন হয়তো তোমার বন্ধুদের খুন করেছে, কিন্তু তোমরা কি করেছ? তোমরা তো নিজেদের প্রমাণ মেটানোর জন্য তিনজন পুলিশ অফিসারকেই খুন করেছ। অর্থাৎ মুভির শুরুতে যে তিনজনের ডেড বডি একটি বাড়িতে পাওয়া গিয়েছিল তারা তিনজনই ছিল পুলিশ অফিসার। এছাড়া সুরেন্দর বলে আগে থেকেই অর্জুন আমাকে সবকিছু বলে দিয়েছিল, অর্থাৎ সে ব্ল্যাকমেলার যে তাকে ব্ল্যাকমেল করে খুন করতে বলছে এটা অর্জুন মেনে নিতে পারেনি। এই জন্য তার পুরো প্ল্যানটাই সিআই সুরেন্দরকে সে শেয়ার করে, আর সিআই সুরেন্দর প্ল্যান করেই অর্জুনকে বলছিল সেই ব্ল্যাকমেলের কথা মতো এদেরকে খুন করার জন্য, কারণ তারা সেই কেসটা ইনভেস্টিগেশন করে এদের আইডেন্টিফাই করে ফেলেছিল যে এরা পুলিশ অফিসারদের খুন করেছে। তখনই সুরেন্দর এবং অর্জুন বলে তোমার বন্ধুটাকে যে আমাদের ব্ল্যাকমেল করছিল। ঠিক ওই সময়টাতে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে চলে আসে সেই ব্ল্যাকমেলার, আর সেই ব্ল্যাকমেলার বলে আমার নাম আরিয়া, আর আমি অর্জুন স্যারকে ব্ল্যাকমেল করছিলাম। তখনই তারা জিজ্ঞেস করে কেন, এর কারণ কি, আর কেন সে অর্জুনকে দিয়ে এদের খুন করাচ্ছিল। তখনই আরিয়া পুরো বিষয়টা বলতে থাকে কয়েক মাস আগে সুরিয়া এবং তার বন্ধুরা যে তিনজন পুলিশ অফিসারকে মার্ডার করেছিল সেই কেসটাতে পুলিশ প্রথমে যাকে অ্যারেস্ট করেছিল সে ছিল সুরিয়া। এরপরে সুরিয়া কিছুদিন পরেই তার বিরুদ্ধে সলিড এভিডেন্স না থাকায় সে বেল নিয়ে বের হয়ে পড়ে। আসলে এই আরিয়া আর সুরিয়া দুজন যমজ ভাই, কিন্তু তারা দেখতে এক হলেও তাদের স্বভাব চরিত্র দুটোই ছিল একেবারে আলাদা। সুরিয়া একজন ক্রিমিনাল, অন্যদিকে আরিয়া একজন বিজনেসম্যান। সেই পুলিশের কেসটাতে সুরিয়া যখন জেলে চলে যায়, কয়েক মাস পরে সে যখন জেল থেকে আবারও বের হয়ে আসে তখনই সে জানতে পারে যে আরিয়া লাবণী নামের একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে এবং তারা পারিবারিকভাবে বিয়েও করবে। এই সুরিয়া সবসময় চাইতো আরিয়ার ক্ষতি করার জন্য, কারণ আরিয়া সফল
আর সুরিয়া তার এই সফলতা কোনোদিন মেনে নিতে পারেনি, সবসময় তাকে হিংসে করেছে। আর যখনই সে জানতে পেরেছে আরিয়া তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাচ্ছে, তখনই আরিয়ার ক্ষতি করার জন্য সে আবারও একটা প্ল্যান করে। আর যখনই সে তার বন্ধু শিবার কাছ থেকে জানতে পারে আরিয়া লাবণীকে নিয়ে সে ফার্ম হাউসে যাবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সেই সুযোগটাই কাজে লাগায় সুরিয়া। আরিয়া লাবণীর কাছে পৌঁছানোর আগেই সুরিয়া তার কাছে পৌঁছে যায়, আর আরিয়া সেজে লাবণীকে সেই ফার্ম হাউসে নিয়ে আসে। আর এই জন্যই সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আরিয়া লাবণীকে কল করেছিল, কিন্তু সুরিয়া কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে কাটিয়ে দেয়। আর এরপরেই সুরিয়া এবং তার বন্ধুরা মিলে লাবণীকে সেখানে রেপ করে, কিন্তু ঠিক তার মাঝেই সেখানে আরিয়া চলে আসে লাবণীকে বাঁচানোর জন্য। কিন্তু সুরিয়া আর তার বন্ধুরা মিলে আরিয়াকে সেখানে প্রচণ্ড মারধর করে তাকে পঙ্গু বানিয়ে দেয়। আর আরিয়ার চোখের সামনেই তার ভালোবাসার একমাত্র মানুষকে 4 জন মিলে অত্যাচার করে। আর এরপরেই আহত আরিয়াকে সেখানে ফেলে রেখেই লাবণীর বডিটাকে নিয়ে তারা চলে আসে অন্য জায়গায়, আর লাবণীকে মেরে ফেলে তার ডেড বডিটা ফেলে দেয়। আর তখন থেকেই আরিয়া সিদ্ধান্ত নিয়েছিল সে সুস্থ হওয়ার পরে এদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, কিন্তু সেটা সে কি করে করবে, কারণ সে ততদিনে পঙ্গু হয়ে গিয়েছিল। এই জন্য সে সুরিয়াকে চোখে চোখে রেখেছিল, ফলো করছিল। আর সেই দিন সুযোগ বুঝে সেই রিসোর্টে এসে উৎপেতে ছিল, সুযোগ বুঝে সুরিয়াকে মেরে ফেলার জন্য। যখনই সুরিয়াকে মারতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় তার আগেই সেখানে অর্জুন চলে এসেছে, এবং তাদের কথা শুনে আর মারামারি দেখে সে বুঝতে পেরে যায় যে সুরিয়া অর্জুনকে ব্ল্যাকমেল করছিল। আর সেই জন্যই অর্জুন তাকে সেখানে মেরে ফেলে, আর সেটারই ভিডিও রেকর্ড করে ফেলে আরিয়া। আর তখনই আরিয়া তার সুযোগটা পেয়ে যায়। সে ভাবে যেহেতু অর্জুন সুরিয়াকে খুন করেই ফেলেছে, তাই তাকে ব্ল্যাকমেল করে সুরিয়ার বাকি বন্ধুদেরও অর্জুনের হাতেই সে খুন করাবে এবং নিজের প্রতিশোধ নেবে। সবকিছু শোনার পরে অর্জুন এবং সুরেন্দার বুঝতে পারে আরিয়া এই কাজটা কেন করেছিল। আর অবশেষে অর্জুন সেখানে তনুজকে গুলি করে মেরে ফেলে, আর সুরেন্দার বলে এই সবকিছু তুমি আমার হাতে ছেড়ে দাও, আমি কেসটা ক্লোজ করে দেব। আর অবশেষে অর্জুন এবং নাবিয়া সবকিছু থেকে মুক্ত হয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।